আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা বের হয়েছি একটু ঘোরার উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে নিয়ে। কারণ হচ্ছে বিগত প্রায় মাসখানেক যাবৎ ভয়ঙ্কর রকমের গরম ছিল। গতকালকে রাতে একটা বৃষ্টি হয়েছে, আর আজকে বৃষ্টি হয়তো বা কিছুক্ষণ পর আবার হবে। তো যার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটা দূরের পার্কে যাব, যেটাকে আমরা মাস পার্ক বলি, বাঙালিদের নাম আর কি। তো সেই পার্কের উদ্দেশ্যে যাব। আপনারা আমাদের সাথেই থাকতে পারেন ভিডিও শেষ পর্যন্ত। তো পার্কের উদ্দেশ্যে যাওয়ার কারণ হইল, বিগত বেশ কয়েকদিন যাবৎ আমরা ঘুরতে পারি নাই গরমের কারণে। মাগরিবের নামাজের পরে বের হইতে হয়েছে। আজকের ভিডিওতে ইউরোপের জীবন সম্পর্কে বলবো, যে ইউরোপের জীবনে কি ঝামেলা আছে সেগুলো নিয়ে বলবো। নর্মালি আমি যে ভিডিওগুলো দেখি, যারা ইউরোপ থেকে ভিডিওগুলো করেন, ওনারা অলওয়েজ ইউরোপের পজিটিভ দিকগুলো দেখান, বাট আমি একটা সাদামাটাভাবে ইউরোপটা উপস্থাপন করতে চাই। আপনি যদি হচ্ছে ইউরোপে একজন বাংলাদেশি হিসেবে আপনার কি কি অসুবিধা হইতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত আমার ভিডিওগুলোতে কথা বলে থাকি। কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি আপনি হইতে পারেন সেগুলো নিয়ে আমি কথা বলে থাকি। তো আজকে যে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে, এইখানে হয়তো আমার 2-3 ঘন্টা সময় যাবে। এই সময়টা যদি আমি বাইরে এক্সট্রা কোনো কাজ করতাম, যেটা আমার মূল কাজের বাইরে, সেই কাজ করলে কিন্তু আমি এক্সট্রা $20-30 ইউরো ইনকাম করতে পারতাম, যেটা আমার ফ্যামিলির পেছনেই খরচ হইতো। বাট এখানে সমস্যা যেটা হয়েছে, আপনি যদি পরিবারের সদস্যদেরকে সময় না দেন তাহলে তারা বিদ্রোহ করে, এবং এই বিদ্রোহের ফলাফলটা বেশ ভয়ঙ্কর রকমের হইতে পারে। কিছুদিন আগে আমাদের একজন পরিচিত, তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, সন্তানদেরকে নিয়ে সোশ্যালে চলে গেছে। অর্থাৎ এইখানে একটা হাউজিং সিস্টেম আছে। যদি পরিবারের সদস্যরা হচ্ছে যে নারী, বিশেষ করে নারী এবং শিশুরা যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন করে যে আপনি তাদেরকে ঠিকঠাক মতো টেক কেয়ার করেন না, তাদের যত্ন নেন না, তাহলে তাদেরকে আপনার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। বা আপনার দ্বারা নারী বা শিশুরা কোনোভাবে নির্যাতিত হইতেছে, এইরকম পরিস্থিতি হইলে কিন্তু আপনার সন্তানদেরকে নিয়ে যাবে, এবং সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু ছাড়বে না। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, 18 বছর পর্যন্ত সরকারের টেক কেয়ারে রাখবে, যেখানে তারা হয়তো বা খাবার দাবারের ক্ষেত্রে হালাল হারামের বাস বিচার তারা শিখবে না। তারপরে হচ্ছে আপনার একটা আমাদের দেশি যে কালচার, এইটার বাইরের একটা কালচারে কিন্তু তারা বড় হবে। এবং সেটা আপনি ধরা যেতে পারে, আপনার সন্তানকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আপনি তাকে চিরদিনের জন্য হারাইলেন, এরকম ঘটনা ঘটে থাকে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, সন্তানদেরকে তরবিয়ত করতে গেলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা জরুরি। অর্থাৎ তাদের সাথে, তাদের প্রতি যে আপনি কতটুকু আপনার মায়া মহব্বত আছে, সেইটা তাদেরকে বোঝানোটা জরুরি। এবং এটার জন্য একমাত্র উপায় হচ্ছে তাদেরকে সময় দেওয়া। তাদেরকে সময় না দিলে, তাদের সাথে যদি আপনার কানেকশনটা ভালো না থাকে, তারা কিন্তু, আপনি যে তাদের জন্য কুকুরের মতো দৌড়াইতেছেন সারাদিন, তারা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারবে। সো এইখানে পরিবারকে সময় দেওয়া আবার তাদের জন্য অর্থ উপার্জন করা, দুইটা মিলায়া, দুইটার মধ্যে ব্যালেন্স করা আসলে বেশ কঠিন। তারপরে আপনি যদি একজন নামাজি ব্যক্তি হন, আপনার মসজিদে যাওয়া এবং মসজিদ রিলেটেড যে কাজকর্মগুলো আছে, মসজিদে তাবলিগের কাজ হয়, সেখানে তালিম হয়, সেখানে বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, ওই সব কাজে যদি আপনি আবার পার্টিসিপেট না করেন, তাহলে দেখা যাবে যে আপনি মানে মসজিদ ছাড়া যদি হয়ে যান, তাহলে আপনি শয়তানের খপ্পরে পড়ে যেতে পারেন। এবং আপনি মসজিদকে কেন্দ্র করে হচ্ছে ইউরোপের মুসলমানদের যে কমিউনিটি, ইসলামিক কমিউনিটি যেটা, সেটা কিন্তু আপনার হচ্ছে যে মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠে। সো ওইখানে যদি আপনি মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, শুধুমাত্র পরিবার কেন্দ্রিক হয়ে যান, তাহলেও কিন্তু আপনার সমস্যা আছে। সেটা হচ্ছে আপনার সন্তানদেরকে যদি আপনি মসজিদে না নেন, তাহলে তারা কিন্তু ইসলামিক কালচারটা শিখবে না, তারা কিন্তু মানে দেশি কালচারটা তারা শিখবে না। তারা কিন্তু স্কুলে যাবে, স্কুলে যে তারা মানে সেখানকার যে কালচার, সেটাতে তারা অভ্যস্ত হবে, এবং দিন শেষে সে আসলে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো ইউরোপে এরকম বহু চ্যালেঞ্জ থাকে,
যেটা আসলে মানুষ সবাই বুঝেও না, সবাই উপলব্ধিও করে না, বা সবাই এটাকে চ্যালেঞ্জ মনেও করে না। এটা ডিপেন্ড করে মানুষের চিন্তা চেতনা, কে কীরকম চিন্তা করে, কে কীরকম পরিবেশ থেকে উঠে আসছে, এরকম ব্যাপার থাকে। এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ইউরোপে কি তাবলিগের কাজ আছে কিনা, আপনি তাবলিগের কাজের সাথে যুক্ত হন কিনা। তার উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ, ইউরোপে তাবলিগের কাজ আছে, বেশ ভালোই আলহামদুলিল্লাহ। আমার যখন ছুটি থাকে আমি তখন সেখানে যাওয়ার চেষ্টা করি, এবং হচ্ছে যে আমি সেখানে যোগ দেওয়ার চেষ্টা করি। তবে খুব বেশি দায়িত্ব নিয়ে আসলে আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা। বাট ইউরোপে তাবলিগের কাজ আছে, এবং বাংলাদেশি মুসলমানরা এই কাজের সাথে জড়িত। অন্য দেশি মুসলিমরাও আছে, যেমন মরক্কিরা এই কাজের সাথে জড়িত আছে। আরও বিভিন্ন দেশের মুসলমানরা এই কাজগুলো করে থাকে। সো এইটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হয়েছে যে এই যে পরিবার ইউরোপে রাখলে তাদের পেছনে যে আপনার খরচ, আমার বিশেষ করে আমার তো গাড়ি দরকার নেই, আমি গাড়ি চালাই না আমার ব্যক্তিগত কাজে। আমার কাজে যাওয়ার জন্য আমার মোটরসাইকেল আছে, কিন্তু পরিবারের নারী ও শিশু তাদের জন্য গাড়ি ব্যবহার করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি বলছি যে একটা গাড়ি পালা, আমাদের দেশে একটা কথা আছে, মানে হাতি পালার মতো, ব্যাপারটা অনেকটা ওইরকমই। আমি যদি হিসাব করি, এক বছরে আমার গাড়ির পেছনে 5 থেকে 6 লাখ টাকার বাড়তি খরচ। আমার সামনে একটা জাগুয়ার গাড়ি আছে। ইউরোপের রাস্তায় কিন্তু মানে খুব দামি গাড়ি খুব একটা দেখা যায় না। আমরা বাংলাদেশ থেকে অনেকে মনে করি যে ইটালিতে যেহেতু ফেরারি, ল্যাম্বরগিনি এগুলোর ম্যানুফ্যাকচার হয়, সো এগুলো মনে হয় খুব চিপ প্রাইসে পাওয়া যায় বা সবাই ব্যবহার করতে পারে। বিষয়টা কিন্তু তা না। ইটালিয়ানরাও নর্মালি এরকম দামি গাড়ি ব্যবহার করার সামর্থ্য রাখে না, এক্সেপ্ট ফর যারা আপনার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরির মালিক বা বিভিন্ন রেস্টুরেন্টের মালিক, যারা অর্থাৎ যারা বড় ব্যবসায়ী, তাদের পক্ষেই এই ধরনের গাড়ি এফোর্ড করা সম্ভব হয়। কিন্তু আপনি যদি আরবে যান, আপনি যদি সৌদিতে বা হচ্ছে দুবাইতে যান, সেখানে কিন্তু বাংলাদেশিরাও অনেক দামি দামি গাড়ি ব্যবহার করে, এবং সেখানে দামি গাড়ি অনেক চিপ রেটে পাওয়া যায়। আরেকটা বড় কারণ হইলো সেখানে তেলের দাম কম। আমরা ইউরোপে একটা গাড়ি কেনার আগে 300 বার চিন্তা করি যে এখানে এই গাড়ি কি পরিমাণ তেল খায়, এই গাড়ির ইঞ্জিন হর্স পাওয়ার কতটুকু, এই গাড়িতে গ্যাস, আমরা জিপিএল বলি, জিপিএল সিস্টেম আছে কিনা। কারণ ইউরোপিয়ানরা অনেক কিছু হিসাব কিতাব করে চলে, কারণ যেহেতু এখানে গ্যাস উৎপাদিত হয় না বা এখানকার খনিজ সম্পদ ওইভাবে নাই, তারা মূলত ক্যালকুলেশনের উপরেই চলে। যার কারণে ইউরোপে আসলে খুব বেশি বড় গাড়ি, বড় ইঞ্জিনের গাড়ি খুব বেশি ইউরোপিয়ানরা ব্যবহার করে না। তো যেটা বলছিলাম যে আসলে ইউরোপে যদি আপনি পরিবার নিয়ে থাকতে চান, পরিবারের সাথে সময় কাটাতে চান, ঘুরতে যেতে চান, তাহলে আপনার যেই পরিমাণ অর্থ খরচ হবে তাতে আপনার কোনো সেভিংস হবে না। এবং আপনি ভবিষ্যতের জন্য, ধরেন আপনি যদি বাংলাদেশে চলে যেতে চান ভবিষ্যতে, সেটার জন্যও কিন্তু আপনার কাছে কোনো সেভিংস থাকবে না, যে সমস্যাটা আমার আছে। আর পরিবার ছাড়া থাকলে যেটা হয়, অনেক টাকা পয়সা সেভ করা যায়। কিন্তু পরিবার ছাড়া থাকলে আবার একাকিত্বর মতো, মানসিক ডিপ্রেশনের মতো অনেক সমস্যা কিন্তু থাকে। অর্থাৎ বিপদ ইউরোপে আপনার দুই দিকেই, মানে অনেকটা লুঙ্গিতে আগুন লাগার মতো অবস্থা। তা আপনার আপনার মানে লুঙ্গি খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ, এই ধরনের অবস্থা। তো এই জন্য যারা এটা চিন্তা করতেছেন যে ইটালিতে আসবেন বা ইউরোপের কোনো দেশে যাবেন, পরিবার পরিজন নিয়ে থাকবেন, এইটা মানে চিন্তা করতে অসুবিধা নাই, আপনি যে কোনো জিনিস চিন্তা করতে পারেন। বাট জিনিসটা ইজি না, মানে জিনিসটার জন্য আপনাকে অনেক কিছু সাফার করতে হবে, অনেক রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে আসলে এখানে বাসা খুঁজে পাওয়া, মানে সব কিছু মিলায় কঠিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।